আমি আপনি যখন এই স্টুডিওতে এসেছি, রাস্তার পাশে কত মানুষ শুয়ে আছে, আমরা কি ঘুরে তাকিয়ে দেখেছি? কিন্তু সেখানে আমার আপনার মতো মানুষ। তাহলে পৃথিবীর অনেক পণ্য সেবা আছে, পৃথিবীর সবচেয়ে দামি পণ্য মানুষ, সবচেয়ে সস্তা পণ্য মানুষ। দেখেন, চিন্তা করে দেখেন, মানে সব পণ্য এই দুটার মধ্যে আটকে গেছে। এখন আপনি বলেন যে আপনি সস্তা মানুষ না দামি মানুষ, কোনটা হতে চান? সবাই দামি মানুষ হতে চায়। শুধুমাত্র প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সস্তা মানুষকে দামি মানুষে পরিণত করা সম্ভব। প্রশিক্ষণ ছাড়া কোনো মানুষ সস্তা থেকে দামি হতে পারবে না। যে দামি মানুষ হয়েছে পৃথিবীর বুকে, যার বক্তব্য শুনতে গেলে মানে হাজার হাজার ডলার ব্যয় করতে হয়, তার আর আমার হাতের পার্থক্য, চোখের পার্থক্য, নাকের পার্থক্য, মুখের পার্থক্য, জ্ঞানের পার্থক্য। জ্ঞানটা এসছে কোত্থেকে? প্রশিক্ষণ থেকে, রাইট না? সো আমাকে সবসময় দামি মানুষ হতে চাইলে পৃথিবীর মানে কমার্শিয়াল দুনিয়ায়, বাণিজ্যিক দুনিয়ায় নিজেকে টিকিয়ে রাখতে হলে অলওয়েজ লার্নিং মুডে থাকতে হবে। 4 ভাবে আপনি জ্ঞান আহরণ করতে পারেন। নাম্বার 1, বই পড়া। পড়তে আপনাকে হবে, হয় বই নয়তো পিছিয়ে। পড়তে আপনাকে হবে, বই নয় হয় বই পড়া নয় পিছিয়ে। আপনি মিরাকেলে কেন গেছেন? পড়তে আপনাকে হবে, হয় বই নয়তো পিছিয়ে। এটা আপনার প্রথম কথা। আপনার আসেন না কেন পবিত্র কোরআনে 114টা সূরা, সূরা ফাতিহা থেকে শুরু, নাসে গিয়ে শেষ, যেভাবে এখন কোরআনটা সাজানো আছে, যেভাবে মুখস্থ করলে মানুষ কোরআন হাফেজ হয়, এইভাবে কিন্তু সিরিয়ালি কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে আগে পরে, কোনো সূরা আগে, কোনো আয়াত পরে, ঠিক আছে? এরকম ভাবে আগে পরে হয়েছে। প্রথম হেরা গুহায় যখন রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম খবর নিয়ে এলেন যে আপনাকে আল্লাহ তাআলা রাসূল মনোনীত করেছে, তখন কি ঘটেছে? তখন প্রথম যেই সূরার যে আয়াতটি দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে ইকরা। ইকরা মানে কি? পড়ো। কোরআনে 6666টা আয়াত আছে, কেউ বলে কিছু কম বেশি, আচ্ছা হোক। প্রথম আয়াত, প্রথম শব্দ হিসেবে পৃথিবীতে কোরআনে কোন শব্দটা নাজিল হয়েছে? পড়ো। যদি প্রথম শব্দ নাজিল হওয়ার পর আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করতেন যে না, আমি মানুষকে আর হেদায়েত করবো না, যা হয় হোক, পরে বুঝে নেব বিচারের দিনে, ধরেন এটা হয়নি, যদি হতো, কোরআনের শুধু একটা শব্দ আসার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে স্টপ করে দিতেন, স্টপ জিবরাইল, আমি আর কিছু দুনিয়াতে পাঠাতে চাই না। তাহলে পৃথিবীতে মহান সৃষ্টিকর্তার কাছ থেকে মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানুষের কাছে যে একটি শব্দ আসতো, সেটি কি? পড়ো। আমরা কতজন পড়ি? পৃথিবীতে যারা সফল মানুষ, সেরা মানুষ, তাদের কমন বৈশিষ্ট্য পড়ে, তাদের একটা কমন বৈশিষ্ট্য পড়ে, পড়াশোনা করে। বিল গেটস বিশ্বের সেরা ধনীদের অন্যতম ছিলেন, যে কোনো মুহূর্তে আবার হয়ে যেতে পারেন। বিল গেটসকে একবার জিজ্ঞেস করা হলো যে আচ্ছা, আপনি নিজে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন নাই, আপনি সফল ড্রপ আউট বলা হয় আপনাকে, কিন্তু আপনার প্রতিষ্ঠানে সারা বিশ্বের সেরা গ্র্যাজুয়েটরা আবেদন করে, যার কিছু অংশকে আপনি চাকরি দেন, অধিকাংশকে আপনি নিতে পারেন না, যেহেতু আপনার লিমিটেশনের কারণে, রাইট? তাহলে মেধাবীকে আপনি নিচ্ছেন, তাদের যে ডিগ্রি আছে আপনার নিজেরই সেই ডিগ্রি নাই, আপনি তাদেরকে চালান কেমনে? প্রশ্ন তো ভ্যালিড। উনি উত্তর দিলেন যে আমার প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই, ঠিক আছে, কিন্তু আমি রেগুলার একটা অভ্যাস আছে, আমার বই পড়ি, সপ্তাহে একটা, বছরে 50টা। এই বই পড়তে গিয়ে আমি নতুন যে জিনিসগুলো শিখি, ওগুলো আমার প্রতিষ্ঠানে প্রয়োগ করি, ওটা দিয়ে আমি মেধাবীদেরকে চালাই। বিশ্বের আরেক সেরা ধনী ওয়ারেন বাফেট, তিনিও বলছেন আমি প্রতিদিন একটু কিছু সময় বই পড়ি। অনেকে বলবে আমরাও তো বই পড়ি, আমরাও তো পড়ি ফেসবুক আর এই বুক সেই বুক না, আমি পাঠ্যাভ্যাস বলছে প্রিন্টেড মেটেরিয়ালস। আমরা মহান সৃষ্টিকর্তাকে দেখি নাই, বিশ্বাস করি আল্লাহ আছে, যারা বিশ্বাসী মুসলিম, কিন্তু আল্লাহ আছে প্রমাণ কি? বড় প্রমাণ হচ্ছে কোরআন। সেটা কোন ফরম্যাটে আছে? বই ফরম্যাটে। তাহলে আপনি যদি একটা বই লেখেন, তাহলে আপনি হচ্ছে সৃষ্টিকর্তা যেভাবে মানুষের পর্যন্ত পৌঁছেছে, আপনি সেই পথটা অবলম্বন করলেন, সৃষ্টিকর্তা খুশি হবে না বেজার হবে? বলেন। হ্যাঁ, ডিজিটাল ফরম্যাটের আমি বিরোধিতা করছি, ডিজিটাল ফরম্যাট সবই হয়ে যাচ্ছে, কিন্তু প্রিন্টেড ফরম্যাটেরও প্রয়োজন আছে বই কি, কারণ ডিজিটাল ফরম্যাট 2 ডাইমেনশন, আর প্রিন্টেড ম্যাটেরিয়াল 3 ডাইমেনশন। সো আপনার যেটা বেশি ডাইমেনশন, সেটা মেমোরি বেশি মেমোরাইজ করে রাখতে পারে। আপনি একই লেখা ফেসবুকে পড়লে যতটুকু মনে রাখতে পারবেন, সেই একই লেখা আপনি বই থেকে পড়েন, আপনাকে বেশি মনে থাকবে, স্মরণে থাকবে বেশি। যারা অনেক বেশি রেফারেন্স দিয়ে কথা বলতে পারে, তারা এই জ্ঞানটা বা যোগ্যতাটা ফেসবুক থেকে অর্জন করে নাই, তারা বই পড়ে অর্জন করেছে। এই জন্য বলি ভাই, পড়ার অভ্যাস রাখতে হবে। নাম্বার 2, সুযোগ পেলে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ওকে, কারণ একটা বই আপনার জীবন পাল্টে দিতে পারে, আর একটা প্রশিক্ষণ মিনিমাম 10টা বই পড়ার সমান। যে কোনো প্রশিক্ষক যখন প্রশিক্ষণ দিতে দাঁড়ায়, তখন কিন্তু তিনি কমপক্ষে 10টা 20টা বই পড়ে সেখান থেকে নির্যাসটুকু নিয়ে তিনি দাঁড়ায়। তা আপনার বই পড়তে ভালো লাগে না, প্রশিক্ষণ গ্রহণ করেন, আপনার হয়ে প্রশিক্ষক ওই কাজটা করে দিবে। তাই বলে আমি বই পড়তে মানা করছি না, কিন্তু আপনাকে করতে হবে, প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আমি আরেকটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। ঢাকা শহরে একটা প্রাইভেট কারের ড্রাইভারের বেতন 20 থেকে 22,000 টাকা এই মুহূর্তে চলমান, কারো কম বেশি থাকতে পারে, কারো 25,000 টাকা থাকতে পারে। কিন্তু ঢাকা শহরে জাতিসংঘ মিশনের কিছু গাড়ি আছে,
যখন ফরেনাররা বাংলাদেশে ভিজিট আসে ওই গাড়িগুলো তারা ব্যবহার করে। ওই গাড়িগুলো বাংলাদেশেই চলে, কিন্তু জাতিসংঘের গাড়ি, হলুদ রঙের নেমপ্লেট লাগানো, অনেক জায়গায় দেখবেন রাস্তাঘাটে। ফরেনার জাতি, এই ফরেনার স্থায়ী না, কোনো প্রজেক্টে এসছে, কোনো ভিজিটে এসছে, তারা ওই গাড়ি ব্যবহার করবে, আবার চলে যাওয়ার সময় গাড়ি রেখে যাবে। এই গাড়ির ড্রাইভারও বাঙালি, কিন্তু তার বেতন শুরু হয় 40,000 টাকা থেকে। কেন? কারণ সেই বাঙালি ড্রাইভার ড্রাইভিংয়ের পাশাপাশি ইংরেজি ভাষায় কমিউনিকেট করতে পারে। আচ্ছা, ইংরেজি জানলে কি আপনার ড্রাইভিংয়ের গিয়ার একটা কম লাগে, তেল খরচ কমে যায়? না, ড্রাইভিং একটা স্কিল, ইংরেজি ভাষা জানা ভিন্ন একটা স্কিল। দুইটার সাথে ডিরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু দুইটা যখন কম্বিনেশন হচ্ছে 20,000 টাকার বেতন হয়ে যাচ্ছে 40,000 টাকা। ফ্যান্টাস্টিক। গট দ্য মেসেজ? আপনি যদি বাংলাদেশে যত দূতাবাস আছে সারা ওয়ার্ল্ডে, প্রত্যেকটা দূতাবাসে গাড়ি আছে, সেই গাড়ি কিন্তু ওখানকার ড্রাইভার চালায় না, বাংলাদেশ থেকে ড্রাইভার নিয়ে যাওয়া হয়। ওই ড্রাইভারের চাকরি কোন ড্রাইভার করে? ড্রাইভিং জানা লোকিত করে। পার্থক্য কি? ইংরেজি বলতে পারে, ইংরেজি কমিউনিকেশন করতে পারে। তাহলে আপনি ড্রাইভিং জানলে আপনার যা অনারিয়াম, আপনি এর সাথে সেকেন্ড স্কিল আপনাকে জাস্ট স্যালারিটাকে বা ইনকামটাকে ডাবল করে দিতে পারে। ট্রু। এটা থেকে আমি বলতে চাচ্ছি, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনি আপনার একটা লার্নিং, একটা স্কিলের পাশাপাশি আরেকটা স্কিলকে ডেভেলপ করতে পারেন। তাহলে আমরা কেন প্রশিক্ষণ গ্রহণ করব না? কেন প্রশিক্ষণ গ্রহণ করব না? আব্রাহাম লিঙ্কনকে একবার প্রশ্ন করা হলো যে তোমাকে যদি একটা কুঠার দিয়ে 6 ঘন্টা একটা গাছ কাটতে বলা হয়, তুমি কি করবা? তিনি বললেন, আমি প্রথম 5 ঘন্টা কুঠারটাকে এমন পরিমাণ ধারালো করব যেন লাস্ট 1 ঘন্টায় কাজটা হয়ে যায়। মানে প্রিপারেশন পার্ট হবে দীর্ঘ আর এক্সিকিউশন পার্ট হবে শর্ট। বাট এক্সিকিউশন শর্ট পার্টে যে আপনি সফল হবেন, এর জন্য প্রিপারেশন পার্টে আপনাকে লার্নিং মেথডে থাকতে হবে। আমরা শিখি না বলে বলতে পারি না। বাংলাদেশ না, পৃথিবী জুড়ে যত মানুষ বোবা, কথা বলতে পারে না, আছে না, বা প্রতিবন্ধী মানুষ, এই মানুষগুলোর স্বরযন্ত্র এবং মানে নাক কান গলা এগুলো পরীক্ষা করে দেখা গেছে অধিকাংশ মানুষের গলা স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু তারা কথা বলতে পারে না। কেন জানেন? সমস্যা তাদের গলায় না, সমস্যা তাদের কানে। মানে কান বধির, জন্ম থেকে সে কোনো শব্দ শোনে নাই, কোন শব্দের কি মানে, কোন শব্দের কি উচ্চারণ, কোন জানে না। এই জন্য তার স্বরযন্ত্র স্বাভাবিক থাকার পরেও সে কোনো কথা বলতে পারছে না। ইয়েস, আমি জেনে বলছি কথাটা। গট দ্য মেসেজ? বুঝতে পারছি? আমরা মনে করি বোবা মানে সে বাক যন্ত্রের প্রবলেম। না, বাক যন্ত্র ঠিক আছে, তার লার্নিং যন্ত্র ঠিক নাই, কান ঠিক নাই বলে মুখ বন্ধ হয়ে আছে। সে সব বলতে পারে আপনার মতো। মানে তাকে যদি কোনো মানে অলৌকিক উপায়ে তার মাথার মধ্যে শব্দগুলো ঢুকিয়ে দেওয়া যায়, সেও আপনার মতো ফটফট করে বলবে, শুনবে না, কিন্তু শোনে না বলে বলে না। তার মানে সেখানে বলে করতে পারি না। তাহলে কেন আমি প্রশিক্ষণ গ্রহণ করব না? আরেকটা উদাহরণ দিয়ে আমি বলি, রাসূলুল্লাহ যখন ইসলাম প্রচার করছেন, তো তার কাছে তিনি তো বলছেন এইগুলো আল্লাহর নামে সব কিছু করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহর নামে জবাই করা পশু হালাল। দেখ, বেদুইনরা যারা হচ্ছে মরুভূমিতে থাকে, তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আমাদের তো কিছু লিমিটেশন আছে, আমরা তো থাকি মরুভূমির মধ্যে, আমাদের খাবার হচ্ছে খরগোশ, মানে মরুভূমিতে চড়ে বেড়ানো খরগোশ, এবং এই খরগোশটা আমরা নিজেরা ধরি না, আমাদের প্রশিক্ষিত কুকুর আছে, ওই কুকুরকে আমরা ছেড়ে দেই, কুকুর গিয়ে ওই খরগোশ ধরে আনে, তার একটা অংশ তাকে খাওয়ায় আর বাকিটা আমরা খাবার হিসেবে খাই। তা আপনি যে বলছেন বিসমিল্লাহ বলে জবাই করতে হবে, কারণ আমরা তো, কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, সে কুকুর দিয়ে ধরায়, এবং কুকুরটা যখন ওই খরগোশের চাইপে ধরে কুকুর মরে যায়, তাহলে জবাই করবো কখন? তাহলে তো আমাদের কোনো খাবারে হালাল হচ্ছে না। তাহলে আমরা কি মুসলমান হতে পারবো না? রাসূলুল্লাহ বললো, না, তোমরা মুসলমান হতে পারবা। কি করতে হবে? বলছে, যখন তুমি কুকুরটাকে ছেড়ে দিবা ওই খরগোশ ধরার জন্য, তুমি তখন তাকে বলবা যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাকে ছেড়ে দিবা। ওই কুকুরটা গিয়ে যে ধরে আনবে, যেহেতু বিসমিল্লাহ বলে কুকুরটাকে ছাড়লা, সেই কুকুরটাকে খাবার দিল, ও যদি মরেও যায় তাহলেও সে তোমার খাদ্য হিসাবে হালাল বলিয়া গণ্য হইবে। কি সুন্দর সমাধান! গল্প এখানে শেষ নয়। রাসূলুল্লাহ তারপর আরেকটু কথা বললেন, বলছে, কিন্তু যদি কুকুরটি ওই আনার আগেই খরগোশের কিছু অংশ খেয়ে ফেলে, মৃত খরগোশের, তাহলে বুঝতে হবে তুমি ছেড়েছো তোমার খাবারের জন্য, কিন্তু কুকুর বুঝতে পারে নাই, কুকুর মনে করছে তার খাবার, এই জন্য সে খায় ফেলাইছে, ওইটা কিন্তু তোমার জন্য হালাল হবে না। তাহলে তোমাকে যদি কুকুর কর্তৃক ধরে আনা খরগোশ, মৃত খরগোশকে হালাল করতে হয়, তাহলে কুকুরকে সেইভাবে ট্রেনিং করাইতে হবে, যে ট্রেনিংয়ের কারণে সে খাবে না, তখন তোমার সেই খাবারটা হালাল হবে। তার মানে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও আপনার হালাল এনশিওর করে দিচ্ছে। প্রশিক্ষণের গুরুত্বটা কি বোঝেন? আমি জাস্ট 2টা পয়েন্ট লিখে রাখছিলাম। আপনি যখন ফার্স্টে প্রশিক্ষণ বলছিলেন 5 মিনিট আগে, জি, আদম আলাইহিস সালাম কেন ফেরেশতাদের চেয়ে উন্নত হইলেন, জ্ঞানের কারণে। এক্স্যাক্টলি। আর সেকেন্ড লাইন আমি লিখে রাখছিলাম, ভাই ট্রেন ডগ। আমি হয়তো বা বলতাম
আমি বলে দিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সকল জ্ঞানী করলেন, করে উনি তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন। শুধু তাকে মানে নিখুঁততম উপায় তৈরি করছেন তাই নয় কিন্তু। এবং মানে শয়তানের কথা ছিল যে আমি মানে আমি হব না কেন, কিন্তু না, আল্লাহ পাক আমাকেও সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন। উনি ভালো জানেন যে কাকে কি জ্ঞান দেওয়া যাবে, কতটুকু দেওয়া যাবে। উনি জানেন যে আমি মানুষকে সর্বোত্তম জ্ঞানে মানে জ্ঞানান্বিত করে পৃথিবীতে পাঠাচ্ছি। আদম আলাইহিস সালামকে সকল জ্ঞান, আমরা এখন যেগুলো জ্ঞান চর্চা করি, আপনি একটা বিষয়ে এক্সপার্ট, আমি একটা বিষয়ে এক্সপার্ট, উনি একটা বিষয়ে এক্সপার্ট, হতেই পারে আমরা কোনো একটা খণ্ডিত অংশ নিয়ে চর্চা করি, কিন্তু জেনে রাখবেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এই প্রত্যেকটা ব্যাপার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। হয়তো উনার লাইফ 1000 বছর জীবনে সবকিছু উনি প্রয়োগ করে যাননি। এখন আমরা যে ডিজিটাল ভার্সন নিয়ে চলতেছি, সবকিছু ডিজিটালাইজ করে, এরও আদি ভার্সন সম্পর্কে আদম আলাইহিস সালামের কে নলেজ দেওয়া হচ্ছিল। কারণ ওনার ভিতরে এটা না ইনপুট করলে, সফটওয়্যার ওখানে না ঢুকাইলে, এত বছর পরে এসে আমরা এটাকে এত কেরামতি করে এত বড় জায়গায় আনতে পারতাম না। ওই জায়গায় সফটওয়্যার আসল জায়গাতে যদি না ঢুকাইতো, তাহলে আমরা এখন কিচ্ছু করতে পারতাম। খেয়াল করে দেখেন, আমরাও অ্যানিমালস, কুকুরেরাও অ্যানিমালস, এক্স্যাক্টলি, বানর বলেন, যেই বলেন, আমরা তো অ্যানিমালস ক্যাটাগরিতে অবশ্যই আমরা প্রাণী, বাট আমরা সিভিলাইজেশনে কেন হইতে পারলাম? সবকিছুর পিছনে বিষয় হচ্ছে যে আমাদেরকে আল্লাহ পাক ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের আদি পিতাকে, তাকে এভাবে জ্ঞানান্বিত করা হয়েছে। তারপরে হ্যাঁ অবশ্যই উনি সর্বোত্তম পরিকল্পনাকারী, উনি সেভাবে করেছেন দুনিয়াতে, কিন্তু একটা সময় পর্যন্ত আমাকে ছেড়ে দিয়েছেন, আমাদেরকে আমি ছেড়ে দেবেন কিন্তু ছাড় দেবেন না। এই সময়ের মধ্যে আপনি এখন যদি স্বয়ং সৃষ্টিকে বিশ্বাস নাও করেন, আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না। আপনার যে পর্যন্ত পৃথিবীতে থাকার সে পর্যন্ত আপনি থেকে যাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার পরবর্তী মৃত্যু পরবর্তী দিনগুলো কেমন হবে সেটা কিন্তু এখনকার কর্মফলের উপর নির্ধারণ হবে। তো আমাদের প্রত্যেকের ভালো মানুষ হওয়া উচিত। আমার সেই আবার শুরুর কথায় চলে যাই, ভালো সেলসম্যান হওয়ার পূর্ব শর্ত ভালো মানুষ হওয়া। আপনার দক্ষতার কম থাকতে পারে, যোগ্যতার কম থাকতে পারে, সেটা কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে আপনার ইচ্ছা শক্তির ঘাটতি থাকলে। মানুষের দুটা জিনিস দরকার, একটা হচ্ছে কমিটমেন্ট, একটা হচ্ছে স্কিল। কমিটমেন্টের ঘাটতি থাকলে সমস্যা, স্কিলের ঘাটতি থাকলে এটা ট্রেনিংয়ের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে এগিয়ে নেওয়া সম্ভব। আমি 4টা বিষয় আলোকপাত করেছিলাম, 2টা বলেছি অলরেডি, একটা বই পড়া, একটা হচ্ছে প্রশিক্ষণ গ্রহণ। 3 নম্বর হচ্ছে দেশ ভ্রমণ, ঘোরাঘুরি। যত ঘুরবেন তত আপনি শিখবেন। পবিত্র কোরআনেও একাধিক জায়গায় বলা আছে যে তোমরা আমার সৃষ্টি নিদর্শন দেখে বেড়াও, তোমরা ভ্রমণ করো। ভ্রমণের গুরুত্ব তাগিদ দেওয়া হয়েছে। আপনি যত ঘুরবেন তত আপনি জ্ঞানান্বিত হবেন। এবং বই পড়ার চাইতে ভ্রমণ গুরুত্বপূর্ণ। একটা বই আপনার জীবন পাল্টাতে পারে। একটা প্রশিক্ষণ করা মানে 10টা বই পড়ার সমান, আর একটা জায়গায় ঘোরা মানে 50টা বই পড়ার সমান। কারণ ওই ঘুরতে গিয়ে আপনাকে যে প্রিপারেশন নিতে হবে, প্ল্যানিং করতে হবে। আমি সুন্দরবনে যাব, কবে যাব, কিসে চড়ে যাব, কোথায় থাকবো, কি খাবো, কার সাথে যাব, এই যে প্ল্যানিং, এইটা আপনাকে মানে প্ল্যানিং করা শিখাবে, টিম ম্যানেজমেন্ট শিখাবে, টাইম ম্যানেজমেন্ট শেখাবে। আর যদি দেশের বাইরে ঘুরতে পারেন, সে যেখানে হোক না কেন, ইউরোপ আমেরিকা যেতে হবে তাই বলছি না, আপনি ইন্ডিয়াতেও যেতে পারেন, বা আপনি নেপালে যান, ভুটান যান, এই যে দেশের বাইরে গেলেন, এর সাথে অনেকগুলো পূর্ব শর্ত যুক্ত। নাম্বার 1, আপনাকে পাসপোর্ট বানাতে হবে। পাসপোর্টে বানানোর সময় আবার ওখানে এনআইডি থেকে শুরু করে অনেকগুলো ধাপ। আমি কয়েকদিন আগে বলছিলাম যে বাংলাদেশে কারো যদি এনআইডি, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট, পাসপোর্ট, এগুলোতে নিজের নাম, বাপের নাম, মায়ের নাম হুবহু মিল থাকে, সে বাংলাদেশের সবচেয়ে সুখী লোক। আর কোনো কারণে এখানে যদি একটা দাড়ি কমা, অক্ষরের হেরফের থাকে, কত ধানে কত গম না কত ময়দা না কত আটা, আপনি জীবনের মতো শিক্ষা পেয়ে যাবেন। যাই, এটা আমি নেগেটিভ সমালোচনা করছি না, সিস্টেমের প্রবলেম। আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে ভুলভাল না করে নিখুঁতভাবে কাজ করতে পারা, নাহলে পাসপোর্ট পাবেন না, এইটা আপনাকে যে শিক্ষা দেবে, জন্মের শিক্ষা, এটা এক ধরনের ট্রেনিং। তারপর আপনি পাসপোর্ট পাইলেন, এবার আপনাকে ভিসা করতে হবে। ভিসার জন্য তো আরও অনেক বেশি কাগজপত্র জমা দিতে হবে। কেন যাব, কয়দিন থাকবো, কোথায় থাকবো, কি করব, ওই দেশে গিয়ে থেকে যাবো কিনা, প্রমাণ করতে হবে আমার বাড়ি গাড়ি জমি জায়গা। এবং মানে কি বলবো, মজার ঘটনা না দুঃখের ঘটনা বলবো, বাংলাদেশের মানুষ সরকারকে হিসাব দেওয়ার সময় কিছু চেপে রাখে ট্যাক্স টুক্স ফাঁকি দেওয়ার জন্য, কিন্তু যখন বিদেশে যায়, ইউরোপ আমেরিকা বিশেষ করে, হ্যাঁ, তখন তার সব সম্পত্তি খুঁজে খুঁজে বাইট করে, সরকারের কাছে কম দেখায় ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। আর ইংল্যান্ডের কাছে, আমেরিকার কাছে বেশি দেখায়, দেখ বেটা এত টাকার ফেলে তোর দেশে থাকবো না। ঠিক আছে, এই যে আপনাকে খুঁজা খুঁজা বাইট করতে হচ্ছে, হিসাব মিলাইতে হচ্ছে, আমার কত টাকার অ্যাসেট, ফিক্সড অ্যাসেট কত, ভ্যারিয়েবল কত, এইটা করতে গিয়ে আপনি হিসাব নিকাশ শিখে যাবেন। সবই কিন্তু জীবনের শিক্ষা। তারপর আপনি ভিসা পাইলেন, এবার টিকিট মিলাইতে হবে, টিকিটের সাথে আপনার হচ্ছে শিডিউল মিলাইতে হবে, হোটেল মিলাইতে হবে, হোটেল থেকে কেমনে যাবেন, টিম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এবং ওখানে কেউ বিমান আপনাদের 1 সেকেন্ড ওয়েট করবে না,
রিক্সাওয়ালা আপনার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাবে, বিমানওয়ালা কিন্তু আপনার জন্য দাঁড়াবে না, তার মতো আপনাকে যাইতে হবে। এই যে শিক্ষাগুলো, এগুলো একটা ভ্রমণের মাধ্যমে সম্ভব। এই হলো 3টা মেন শেখার পথ। চতুর্থ যে বিষয়টা আমাদেরকে প্রতিনিয়ত শেখাতে পারে সেটা হচ্ছে সঠিক বন্ধু নির্বাচন। রাইট ফ্রেন্ড সিলেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কথা আছে এরকম, তুমি 10 জন কোটিপতির সাথে মিশতে পারলে তুমি হবে 11তম কোটিপতি, আর তুমি 10 জন মাতালের সাথে থাকলে তুমি হবে 11 নম্বর। বাকিটা বুঝে নেন। ঠিক আছে ভাই? সো আমাদেরকে কার সাথে মিশবো, আমি বলছি না কার সাথে মিশো না, কিন্তু কার সাথে কোয়ালিটি টাইম দেবো, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না ভাই, আপনি যেটা বলতেছেন এটা তো ইসলামী হাদিসেও Yes, আছে, এটা yes, তো ট্রু, exactly. ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আপনার চারপাশে সারাউন্ডিংসে বলে দেবে আপনি ভবিষ্যতে কোথায় যাবেন। আমি আবার পুরো আলোচনাটাকে একটু সামারাইজ করি। একটা বই পড়াই যথেষ্ট টার্নিং পয়েন্ট হতে পারে আপনার জীবনে কোনো কোনো ক্ষেত্রে, রাইট? কোনো ক্ষেত্রে ওকে ফাইন। একটা বই আপনার জীবন পাল্টাতে পারে, আর একটা প্রশিক্ষণ গ্রহণ মানে 10টা বই পড়ার সমান। একটা দেশ ভ্রমণ মানে, দেশের ভিতরে ঘোরা মানে 50টা বই পড়ার সমান। দেশের বাইরে যাওয়া মানে 100টা বই পড়ার সমান। আর একজন ভালো বন্ধু 1000 বই পড়ার মতো সাপোর্ট দিতে পারে। মাশাআল্লাহ। একটা ভালো বন্ধু 1000 বই পড়ার সাপোর্ট দিতে পারে। এখন আপনি বলেন তাহলে শুধু বন্ধু নির্বাচন করলে হয়ে যায়, বই আর পড়া লাগে না। আমি কিন্তু 4টাকেই আমি বলছি, এটা টেবিলের 4 পায়ের মতো, 4টাই গুরুত্বপূর্ণ। হয়তো বই কিছু কম পড়বেন, প্রশিক্ষণ বেশি নেবেন, প্রশিক্ষণ বেশি নেবেন, দেশ ভ্রমণ কম হবে, কিন্তু এগুলো করতে হবে। 4টা কাজই করতে হবে আপনাকে। 4টা কোনো একটাকে দিলে, ওই টেবিলকে বাংলায় কি বলে, টেবিল কিন্তু ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে চৌপায়া, কেউ বলে চৌপায়া। রাজতক্তা। তো চৌপায়ার মানে কি, যে কোনো একটা পায়া যদি দুর্বল হয় পুরো টেবিলটাই দুর্বল। তো 4টা কাজই করতে হবে। কখনো কখনো বইও পড়তে হবে, কখনো কখনো প্রশিক্ষণও নিতে হবে, কখনো কখনো আপনাকে ওই কি বলে দেশ ভ্রমণ করতে হবে, দেশের ভিতরে এবং দেশের বাইরে, এবং আপনি বন্ধু নির্বাচন সিলেক্ট করবেন। দেশের ভিতরে ঘোরার ব্যাপারে আমি একটা কথা বলি, আমাদের দেশটা অনেক সুন্দর এবং অনেক কিছু শেখার আছে, জানার আছে। বাংলাদেশে এখন 64টা জেলা, আমাদের অধিকাংশ মানুষের 2টা জেলায় যাওয়া হয়। একটা হচ্ছে যেখানে আমার জন্ম, আর যেখানে আমি সাধারণত মিনিমাম, আরেকটা হচ্ছে যেখানে আমি চাকরি করি, হ্যাঁ, রাইট? হ্যাঁ, হ্যাঁ। অনেকের ক্ষেত্রে আবার একটা জেলা, যেখানে জন্ম সেখানে, কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে 2টা জেলা হয়। আমি বলি ভাই 2টা জেলার বাইরেও তার 62টা জেলা আছে। তুমি কি এই 62 জেলায় এক রাত করে কাটিয়েছো? এটাও একটা স্কিল, True. এটাও একটা স্কিল। এবং আমি বলি কেউ যদি বাংলাদেশের 64টা জেলা ঘুরে ফেলতে পারে, এক রাত করে কাটিয়ে আসতে পারে, ওইটা তার সিভিতে লেখার মতো একটা পয়েন্ট। আই হ্যাভ ভিজিটেড অল ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ।